নমস্কার। রবিবাসরীয়র পক্ষ থেকে সকল শ্রোতাকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ রবিবার ১লা বৈশাখ ১৩৩১ বঙ্গাব্দ, ইংরাজি ১৪ এপ্রিল ২০২৪। আমাদের আজকের আলোচ্য বিষয় বাঙালির হালখাতায় হারানো প্রাপ্তি। বাঙালিয়ানা মানে কি এখন শুধুই নস্টালজিয়া, আর কিছুই নেই? বাঙালি সংস্কৃতি বিক্রি হয় এই বছরকার দিনগুলোই। কারা বিক্রি করে আর কারাই বা কেনে? আধুনিক হওয়ার রাস্তায় হেঁটে কি পেল বাঙালি, আর হারালোই বা কি? পয়লা বৈশাখে এইসবই হিসাব করলেন প্রচেত গুপ্ত। তবে চলুন সবকিছু জেনে নেওয়া যাক। একটা গল্প দিয়ে শুরু করা যাক। বাড়ির নাম চক্রবর্তী নিবাস। কলকাতা থেকে ঘণ্টা দেড়েক দূরে গঙ্গার ধারে অনেকটা জমি জুড়ে জমিদারি ঢঙের বাড়ি। উচ্চতা কম, দুপাশে ছড়ানো, সামনে সবুজ লন, পিছনে পাখি ডাকা গাছপালা। এখন সকাল ৭টা ১০। ৭৬ বছরের পতিতপাবন চক্রবর্তী বাড়ির দোতলার বারান্দায়, ইজি চেয়ারে আতশোয়া। ইজি চেয়ার তার প্রপিতামহর। সেগুন কাঠের গায়ে বেতের বুনট, চওড়া হাতল। সাদা কালো পাথর পাতা লম্বা বারান্দায় মানানসই। জাফরের নকশা দিয়ে সকালের রোদ তেরচা হয়ে পড়ায় বারান্দার সৌন্দর্য বেড়েছে। ইজি চেয়ারের হাতলে কাপ ডিশ রেখে চা খাচ্ছেন পতিতপাবন। পাশে একটা খোলা বই উল্টে রাখা। শীত গ্রীষ্ম বর্ষা নির্বিশেষে সকালের চা বারান্দায় বসে খাওয়াই অভ্যাস করে নিয়েছিলেন স্ত্রী। ৭ বছর হলো তিনি ২ পুত্র, ১ কন্যা, ৩ নাতি নাতনি এবং স্বামীকে রেখে মারা গিয়েছেন। বলতেন, দিনের প্রথম চা বাঙালি খাবে আলো বাতাসে বসে, বাগান লন বা বারান্দায়, সকালে নির্মল আকাশ দেখতে দেখতে। স্ত্রী নেই, কিন্তু পতিতপাবন আজও সকালের চা নিয়ে বারান্দাতেই বসেন। আজও বসেছেন এবং অপেক্ষা করছেন। ২ পুত্র অমিত সুমিত এবং কন্যা দিধিতি খানিক পরে এখানে আসবে। অমিত ইন্দোরে ব্যবসা করে, সুমিত মুম্বাইয়ে কলেজে পড়ায়। কন্যা দিধিতি বিয়ের পর থাকে দিল্লিতে, আইটি সেক্টরে বড় পদে চাকুরে। বাবার জরুরি ডাকে তারা দুদিনের জন্য এসেছে। নাতি নাতনিরা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে স্কুল কলেজে পড়ছে। বড় নাতি দেবাদিত্য বাবার সঙ্গে ব্যবসা শুরু করেছে। ৩ ছেলে মেয়ের সঙ্গে পতিতপাবন আজ জরুরি কথা বলবেন। ঠিক বলবেন না, শুনবেন। কাল ব্রেকফাস্টের টেবিলে তাদের কাছে একটি প্রস্তাব তিনি রেখেছেন। আজ সকালে তারা সিদ্ধান্ত জানাবে। পতিতপাবন জানেন ছেলেমেয়েরা তার প্রস্তাব আনন্দের সঙ্গে মেনে নেবে। সেটাই স্বাভাবিক। গত ৩-৪ দশক ধরে কলকাতা এবং আশেপাশের বাঙালি পরিবারের জন্য এটি সর্বশ্রেষ্ঠ লোভনীয় প্রস্তাব, অবধারিতও বটে। এই প্রস্তাব শুনলে সবাই একটার বদলে ২টো হাত তোলে। ১ মাস আগে বিষয়টি পতিতপাবনবাবুর মাথায় আসে। সেদিন সকালে খবরের কাগজের একটি সংবাদ তাকে চমকে দেয়, চোখও খুলে দেয়। খবরটি অপরাধের। সেটি পড়ে সারা সকাল চিন্তামগ্ন ছিলেন পতিতপাবন। বেলা বাড়লে বুঝতে পারেন তিনি ভুল করেছেন। গত ৩ দশকেরও বেশি সময় ধরে বাঙালি যে পথে করিছে গমন, সেই পথে তিনি হাঁটেননি। হাঁটা উচিত ছিল। স্ত্রী জীবিত থাকা পর্যন্ত তাও একটা যুক্তি থাকে, কিন্তু স্ত্রী বিয়োগের ৭ বছর পরও হাত গুটিয়ে বসে থাকাটা অপরাধ ছাড়া আর কি? ছেলেমেয়েরা নিশ্চয়ই ভেতরে ভেতরে অধৈর্য, অস্থির, বিরক্ত। মুখ ফুটে বলতে পারছে না, এই যা। এরপর ধৈর্য হারিয়ে তারা যদি কোনো অপরাধ করে বসে, তার চেয়ে নিজের উদ্যোগ নেওয়াই ভালো নয় কি? তাই তাদের ডেকে পাঠানো। অমিত সুমিত দিদিতি এসে চেয়ার মোড়া টেনে বাবাকে ঘিরে বসল। পতিতপাবন বললেন,
তোমরা আমার প্রস্তাবে নিশ্চয়ই রাজি। অমিত বলল, না বাবা, আমি রাজি নই। সুমিত বলল, আমিও নই। দিদিটি বলল, আমারও মন চাইছে না বাবা। প্রদীপবাবন এতটাই অবাক হলেন যে ইজি চেয়ারে পিঠ সোজা করে উঠে বসলেন। এরা বলছে কি? সে কি? কেন? আমার প্রস্তাবে রাজি হলে কত টাকা তোমরা তিনজনে পাবে ভাবতে পারছো? অমিত বলল, বাবা, আমরা সব হিসাব করেছি, তবু এ বাড়ি আমরা বিক্রি করব না ঠিক করেছি। প্রদীপবাবন বললেন, এত বড় বাড়ি রেখে কি করবে? এই পুরনো বাড়ি ভেঙে প্রমোটার ফ্ল্যাট বাড়ি তুলবে, টাকাও পাবে, আবার ফ্ল্যাটও পাবে। সেই ফ্ল্যাটে মাঝে মধ্যে এসে থাকবে, গঙ্গার হাওয়া খাবে। বড় প্রমোটার কাজ করতে চাইছে, অনেক টাকা ইনভেস্ট করবে। কমপ্লেক্সের নামও ঠিক করে ফেলেছে, সোনার তরী। তোমরা যদি আমার মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো, তাহলে এত ভালো অফার আর নাও আসতে পারে। অমিত বলল, তুমি থাকো না, থাকো। বাড়ি আমরা বেচতে চাই না, এটা আমাদের পরিবারের ঐতিহ্য। আমরা ভাগ্যবান যে উত্তরাধিকার সূত্রে গর্ব করার মতো একটা সম্পত্তি পেয়েছি। সুমিত বলল, এমন পোক্ত ইট পাথরের বড় বড় ঘর, খিলান দেওয়া দরজা, কাঠের পাল্লার জানলা, কড়িবর্গা, রঙিন কাচ। দিদিটি বলল, পাথর বসানো বারান্দা, 3 ধাপের ছাদ ভেঙে ফেলতে দেওয়া যায় না। অমিত বলল, একতলায় অত বড় বসবার ঘর, দেওয়ালে টাঙানো যামিনী রায়, অবনীন্দ্রনাথের পেন্টিংস ছেড়ে দেব? ইম্পসিবল। দিদিটি বলল, আর 100 বছর আগের পাল্লা টানা আলমারির বইগুলো? বড় ছেলে নিচু গলায় বলল, বাবা, এ বাড়ির সঙ্গে আমাদের অনেক স্মৃতি। ঠাকুরদা, ঠাকুরমা, মাকে জড়িয়ে কত গল্প। বিয়ে, অন্নপ্রাশন, দুর্গাপুজোর শাড়ি, ধুতি, ভিয়েনের পেল্লাই কড়াইয়ে ঠাকুর বামুনের বানানো পান্তুয়া, রসগোল্লা। প্রদীপবাবন খানিকক্ষণ চুপ করে বসে থাকলেন। বললেন, তোমরা এসব রক্ষা করবে কি করে? অমিত বলল, কেন? যেভাবে এখন করছি, তোমার ছেলেমেয়েরা কেউ বেকার নয়। প্রদীপবাবন চিন্তিত গলায় বললেন, আমার নাতি নাতনিরা কি বলছে? তারাও তো বড় হচ্ছে। দিদিটি বলল, আমরা কথা বলেছি, তারাও এই বাড়ি রেখে দেওয়ার পক্ষে। তোমার নাতনি শুনে তো শিকাগো থেকে হোয়াটসঅ্যাপ কলে কান্নাকাটি শুরু করে দিল। বলছে, দেশে ফিরলে থাকবে কোথায়? অমিত হেসে বলল, তোমার নাতিও মজার কথা বলেছে। বলল, একমাত্র এই বাড়িতে এসে প্রাণ খুলে বাংলায় বকবক করি। দিদিটিও হাসল, বলল, তোর ছেলে কি বলেছে দাদা? প্রবাসে বাংলা বলার জন্য শরীর আইঢাই করে, এখানে এলে কটা দিন বাঁচি। সুমিত হেসে বলল, শুধু প্রাণ ভরে বাংলা বলি, পেট পুড়ে যে বাঙালি খাবার খাই সেটা বলবি না? দিদিটি বলল, আর ড্রেসের কথা, সেটা বাদ যায় কেন? তোর জামাইবাবু তো বলে, তোমাদের বাড়ি গেলে কোচানো ধুতিগুলো বাঁচে, নইলে এতদিনে সব পোকায় কেটে দিত। আমি তো বাপু এখানে এসে শাড়ি পরে হাঁপ ছাড়ি। অমিত বলল, এ বাড়ি কাউকে দেব না বাবা, আমরাই থাকবো। এটা আমাদের আইডেন্টিটি সেন্টার, হাতছাড়া করা যায় না। প্রদীপবাবন অস্ফুট স্বরে বললেন, অফার কিন্তু কয়েক কোটির, গঙ্গার ধারে এতটা জমি। অমিত বলল, হোক গে, এ বাড়ি টাকার বাড়ি নয় বাবা, পয়লা বৈশাখ দুর্গাপুজোর বাড়ি। সুমিত বলল, নারকোল নাড়ু, মালপোয়া, পাটিসাপটার বাড়ি। দিদিটি বলল, তোদের জামাইবাবু যতই কোচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবির বাড়ি বলুক, আমার বাবু এই বাড়ি তাঁতের শাড়ির বাড়ি। ছেলেমেয়েরা চলে যাওয়ার পর থম মেরে বসে রইলেন প্রদীপবাবন চক্রবর্তী। তিনি জানতেন ছেলেমেয়েরা খুশি মনেই মিটিং শেষ করবে, সেই হাসি হবে টাকা প্রাপ্তি। কিন্তু এখন যে হাসি তিনি দেখলেন তা অন্য। তবে খবরের কাগজে যে অপরাধের সংবাদ পড়ে তিনি চিন্তিত হয়েছিলেন তা কি সবার জন্য নয়? সংবাদটি ছিল এই রকম।
কলকাতার উপকণ্ঠে বসতবাড়ি লিখে না দেওয়ার জন্য ছেলের হাতে বেধড়ক মার খেয়ে বৃদ্ধ বাবা হাসপাতালে। পুলিশ জানিয়েছে ছেলে শিক্ষিত, বড় চাকুরে। বাবা সংস্কৃতি ও গান বাজনার চর্চা করেন। এক প্রমোটারের কাছে বসতবাড়ি বিক্রি করার জন্য বাবাকে অনেকদিন ধরে ছেলে চাপ দিচ্ছিল। বাবা রাজি না হয়, এই গোলমাল। হাসপাতাল সূত্রের খবর, বৃদ্ধের দুটি হাড় ভেঙেছে। পতিতপাবন ইজি চেয়ারে ফের হেলান দিলেন। ভুরু কোচকানোই রইল। তিনি ছেলে মেয়ে, নাতি নাতনিদের ভালোবাসেন। পরিবারকে ভালোবাসার সঙ্গে বাংলার অনেক কিছু যে তাদের অতি পছন্দের, শুনে ভালো লাগছে। তবু তার ভুরুতে ভাঁজ কেন? ১.৫ বছর পরের কথা। পতিতপাবন চক্রবর্তী আর নেই। চক্রবর্তী নিবাস এখন রিসর্ট। নাম গঙ্গা কি নাও, আ বেঙ্গলি হেরিটেজ ডেস্টিনেশন। সুইমিং পুল এবং বার নিয়ে এখানে 5 তারা সুবিধা পান পর্যটকরা। রেস্তোরাঁয় ভাত, মুগ ডাল, পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, সঙ্গে 11 রকমের শাক, 13 রকমের বড়া, 17 রকমের মাছ। বারান্দায় ইন্টেরিয়ার হয়েছে ধুতি, পাঞ্জাবি, তাঁত, ধনেখালি শাড়ি দিয়ে। পতিতপাবনের ছেলেমেয়েরা কথা রেখেছে। বাড়ি থেকে তারা বেরিয়ে এসেছে, কিন্তু বাড়ি হাতছাড়া করেনি। রিসর্টের ব্যবসা তাদের 3 জনের। চক্রবর্তী নিবাসের জামাই অর্থাৎ দিদিতির বর সরাসরি দেখাশোনা করছে। চক্রবর্তী নিবাসের এই ঘটনা বাঙালির পক্ষে ভালো না মন্দ, সে তর্ক পরে হবে। এটি বাঙালি উদ্যোগের একটি দৃষ্টান্ত। বাঙালি নতুন ব্যবসায় নেমেছে, বাঙালি আনার ব্যবসা। অলিগলিতে এখন পোস্তর বড়া, ভেটকি পাতুরির রেস্তোরাঁ, শাড়ি ধুতির বুটিক, 3 তারা চায়ের ঠেক। ভুলি ভেদা ভেদ জ্ঞান, জাতি ধর্ম নির্বিশেষে কাস্টমার ভিড় করে। বাঙালিয়ানার স্বাদ নিচ্ছে, আহা উহু করছে আর বলছে বাঙালি ऐसा था। হয়তো কিছুদিন পরে কলকাতায় কিছু দ্বীপ্রাহরিক নিদ্রা কেন্দ্রও তৈরি হবে। এসব কেন্দ্রে ভাত, মাছের ঝোল, টক দই খেয়ে খানিকক্ষণ ঘুমানোর সুবিধে থাকবে। বাঙালির অলস ঘুম, সঙ্গে ফুরুত ফুরুত নাক ডাকা। ইচ্ছে করলেই এই ঘুমের অভিজ্ঞতা পাওয়া যাবে। খরচ একটু বেশির দিকে, কারণ ঘুমন্ত বাঙালির আয়েসের স্বাদ পেতে গেলে খরচা তো একটু হবেই।